আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জীবন মৃত্যুর দোলাচলে কেটেছে প্রতিটি ক্ষণ। এক দশক পর দেশে ফিরে গুম হওয়ার দুঃসহ স্মৃতির বর্ণনা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। নারায়ণগঞ্জের শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে খুনের মামলা। পালানোর সময় সাবেক সচিব শাহ কামাল গ্রেপ্তার। দ্রুত জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের দাবি ডক্টর শফিকুর রহমানের। নির্বাচনের প্রস্তুতি থাকলেও অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে দলটি। এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে পুরোদমে ক্লাস শুরু, খুলেছে কলেজ ও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে গুম করার পর টানা ৬১ দিন ছোট্ট একটি কামরায় বন্দী করে রাখা হয় তাকে। আলো বাতাসহীন গুহার মতো ঘরে জীবন মৃত্যুর দোলাচলে কেটেছে প্রতিটি ক্ষণ। এটিএন বাংলাকে দুঃসহ সেই স্মৃতির কথা বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ২০১৫ সালে যাকে গুম করে ভারতে ফেলে দিয়ে আসা হয়। এক দশক শারীরিক মানসিক নানা যন্ত্রণা আর আইনি লড়াই শেষে গেল রোববার দেশে ফেরেন তিনি। বিএনপির এই নেতার সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। এক দশক পর দেখা। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হলেও কুশল বিনিময় পর্বে ছিলেন প্রাণবন্ত। নানা আলাপচারিতা শেষে প্রায় এক দশক আগে তাকে অপহরণ গুম করার প্রসঙ্গ তুলতেই তার চোখে মুখে ফুটে উঠল ভয় আর অনিশ্চিত জীবনের ছাপ। বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন চলাকালে ২০১৫ সালের ১০ মার্চ উত্তরার এক বন্ধুর বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হয় সালাউদ্দিন আহমেদকে। কবরের মতো একটা কুঠুরিতে আমাকে আবদ্ধ করে রাখে দীর্ঘ ৬১ দিন। সেটা ৫ ফিট বাই ১০ ফিটের মতো একটা কুঠুরি হবে। ওখানে একটা হাই পাওয়ার লাইট ছিল, স্টিলের দরজা ছিল, নিচে খানা পিনা দেওয়ার জন্য একটু দরজার নিচে জায়গা রাখা ছিল, বাইরে একটি প্যাডেস্টাল ফ্যান সবসময় চলতো, পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল, নালার মতো একটা জায়গা করে রাখা, একটা পানির টেপ ছিল যাতে পানি ব্যবহার করতে পারি। এই রুমটাতে একটা কম্বল, একটা বালিশ দিয়ে তারা আমাকে ওখানে ৬১ দিন বন্দি করে রাখে। তবে তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে, খানা পিনা টাইম মতো দিয়েছে, ওষুধপত্র দিয়েছে, পানি দিয়েছে। নিজ দেশে গুমের শিকার হয়ে কিভাবে ভারতে গেলেন সেটি এখনো তার কাছে বিস্ময়কর বলে জানালেন সালাউদ্দিন আহমেদ। যেদিন বের করে সেদিন একটা গাড়িতে তুলে কালো কাপড়, কালো মাস্ক এবং কালো চশমা পরিয়ে পায়ে হাঁটিয়ে কিছু দূর আবার গাড়িতে করে পার করলো। আমার কাছে মনে হয়েছে এটাই বর্ডার ক্রসিং, হয়তো যেখানে আমাকে ফেলে আসে সেই জায়গাটা আমি পরে জানতে পেরেছি এটা গলফ লিঙ্ক নামে একটা জায়গা, শিলং। তো ওখানে যারা প্রাতঃভ্রমণে ছিলেন ২-১ জন, তারা পুলিশে খবর দিলেন। তারা প্রথমে একটা হাসপাতালে নিয়ে গেল, ওখানে জেনারেল একটু ট্রিটমেন্টের পরে আবার থানায় নিয়ে যায়। তার ১-২ ঘন্টা পর আমাকে একটা মানসিক হাসপাতালে নিয়ে যায়। ওরা আমাকে পাগলের ওষুধ খাওয়ায়। আমার ওই টেলিফোন নাম্বারগুলো দেওয়াতে ওই ডাক্তার সাহেব সদয় হলেন যে ওনার এক নার্সকে দিয়ে টেলিফোন করালেন বাংলাদেশে। তা আমার ওয়াইফের সাথে তারা সংযোগ করতে বলেন। এই দীর্ঘ ৯ বছর ৩-৪ মাস হবে এখন সময়, ওখানে একাকী নির্বাসন জীবন আমাকে কাটাতে হয়েছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন দলীয়করণ করার ফল কারো জন্যই শুভ নয়। গণ আন্দোলনে ক্ষমতা হারানো আওয়ামী লীগের পরিণতি সেই সত্যই সামনে নিয়ে এসেছে। সংশ্লিষ্ট সকলকে আবেদন করব, যত রকমের গোয়েন্দা সংস্থার যত রকমের গোপন কুটুরি সেল আছে সব কিছু ডিসমেন্টেল করা হোক এবং তারা যেন রাজনৈতিক প্রক্রিয়ায় মাথা না গামায়। রাজনীতিবিদদের হাতে থাকতে হবে। এইটাই আমাদের এই ছাত্রগণ অভ্যুত্থানের মূল এসেন্স, এটাই তাদের স্বপ্ন। ইলিয়াস আলী সহ এখনো যারা নিখোঁজ, তাদের ভাগ্যে কি ঘটেছে তা দেশবাসীর সামনে প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে আবুল হাসান নামের এক তরুণকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওই হত্যা মামলাটি করেন। নিহত আবুল হাসান একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ৫ আগস্ট বেলা ১:৩০টার দিকে শহরের মিশনপাড়া এলাকায় আবুল হাসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আসামির নির্দেশে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান তাকে গুলি করে হত্যা করে। সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাতে রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার শাহ কামালের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছিল ডিএমপি। তবে সেই সময় বাসায় ছিলেন না ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক এই সচিব। দ্রুততম সময়ের মধ্যে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করে দেয়া প্রজ্ঞাপন বাতিল চান দলটির আমির ডক্টর শফিকুর রহমান। এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অবৈধ শেখ হাসিনা সরকারের দেয়া ওই প্রজ্ঞাপনটিও অবৈধ। এসব অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনের জন্য যৌক্তিক সময় দেওয়ার কথাও জানান জামায়াত আমির। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ৪ দিন আগে সন্ত্রাস দমন আইনে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে শেখ হাসিনা সরকার। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনগতভাবে নিষিদ্ধের ইস্যুটি ফয়সালা না হলেও প্রকাশ্যে রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নেয় দলটি। দীর্ঘদিন পর খোলা হয় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে। ক্ষমতার পট পরিবর্তনের পর এখন সারা দেশে সক্রিয় জামায়াত ইসলামী ও ছাত্র শিবির। পরিস্থিতিকে শান্ত রাখার জন্য আহ্বান জানিয়ে তবে দলের ওপর নিষিদ্ধের তকমা কবে কাটবে এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের নানা প্রশ্ন থাকলেও খুব একটা চিন্তিত নন জামায়াতের আমির। কুমতলব নিয়েই তারা আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। অবৈধ সরকারের সকল নির্বাহী আদেশ অবৈধ, এমনকি বিচার বিভাগকে কক্ষিগত করে যে অবিচার করা হয়েছে সেগুলো অবৈধ নয়। অতএব এটা আমরা বড় কোনো সমস্যা মনে করি না। তারপরেও যেহেতু একটা গণবিপ্লব হয়ে গেছে, এই বিপ্লবের পরে এখন যারা সরকারে আছেন এটি তাদের দায়িত্ব যে এই বিপ্লবে একমাত্র ক্ষতিগ্রস্ত দল হিসাবে এই বিষয়টা তারা বিবেচনায় নেবেন। এটাই জনগণ আশা করে তাদের কাছে। তিনি জানান, আপাতত বড় কর্মসূচি নিয়ে মাঠে নামছে না জামাত। নির্বাচনের প্রস্তুতি থাকলেও তা নিয়ে নেই তোড়জোড়। আমরা এখনই তাদেরকে নিয়ে যে আজকেই একটা টেনিয়র ঠিক হয়ে যাক, কবে তারা যাবে, নির্বাচন কবে হবে, এটা আমরা উপযুক্ত মনে করি না। আমরা মনে করি তাদেরকে একটু সময় দিতে হবে, তারা যেন গুছিয়ে নিতে পারে। তবে এই সময়টা দীর্ঘ হওয়া উচিত না, যৌক্তিক হওয়া উচিত। রাজনীতি স্থিতিশীল হোক, সবাই স্বাভাবিকভাবে তাদের দলীয় কার্যক্রম শুরু করুক, তারপরেই আসবে জামাত একা ইলেকশন করবে নাকি কারো সাথে সমন্বয় করে করবে, সেই বিষয়গুলো নিয়ে এখনো আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। জামাত আমিরের অভিযোগ, মিথ্যা ও সাজানো মামলার মাধ্যমে দলের নেতাকর্মীদের ফাঁসি কারাদণ্ড দিয়েছিল শেখ হাসিনা সরকার। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আমাদের বিরুদ্ধে তো মামলাগুলো চালু হয়েছে ৯ সাল থেকে। আমরা প্রত্যেকটা অবিচারের বিরুদ্ধেই মামলা করব এবং এই মামলার বাদী, সাক্ষী, তদন্তকারী, বিচারক, কোনো বিচারকও যদি দেখা যায় যে তিনি তার সীমা লঙ্ঘন করেছেন, তিনিও কিন্তু মামলার আসামি হবেন এবং এটাই ন্যায় বিচারের দাবি। আওয়ামী লীগ করলো না ১৪ দল করলো, এটা বড় কথা না। নিরীহ মানুষের একজনকেও যাতে মামলার আসামি না করি সেই ব্যাপারে আমরা সতর্ক। প্রতিহিংসার রাজনীতি না করা এবং সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন জামায়াতের আমির। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের দিল্লিতে থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে শিক্ষার্থীদের দ্বিতীয় বিপ্লবের মূল্যবোধকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন তিনি। অন্যদিকে দক্ষিণের দেশগুলোকে এক হয়ে পরস্পরের শক্তি বাড়ানোর আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে।
অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে দেয়া বক্তব্যের শুরুতে গত 5 আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কথা স্মরণ করেন তিনি। Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. এ সময় ধরিত্রীর টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে 3-0-র উপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ও স্থানীয় সরকার ব্যবস্থা এবং গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থার সংস্কার করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। Education systems and financial system are built only for creating job seekers and providing jobs for them. We have to redesign our system. তিনি বলেন, সম্পদের একমুখী পথ থাকা উচিত নয়। সবার, বিশেষ করে নারী ও যুবদের জন্য আর্থিক সেবা নিশ্চিত করতে হবে। My lifelong experience has been that our financial system is created to promote wealth concentration. We have to redesign our financial system to make sure wealth is shared by all. It should not be a one-way path for wealth. সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. Much of the Dhaka has turned into graffiti capital of the world. Young students and children aged as young as 12 to 13 have been painting the walls of this 400-year-old city with images of a new, democratic, environment-friendly Bangladesh. ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের উদ্বোধনী অধিবেশন সঞ্চালনা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, সামিটে অংশ নেয়া রাষ্ট্র ও সরকার প্রধানরা এমন একটা সময় মিলিত হয়েছেন যখন চারপাশে অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে। यह समय की मांग है कि ग्लोबल साउथ के देश एकजुट होकर एक स्वर में एक साथ खड़े रहकर एक दूसरे की ताकत बने। 2023 সালের 12 ও 13 জানুয়ারি প্রথম এবং একই বছরের 17 নভেম্বর দ্বিতীয়বারের মতো ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট আয়োজন করেছিল ভারত। মনিউর রহমান, এটিএন বাংলা। অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী 90 দিনের মধ্যে স্বাস্থ্য খাত জনমুখী করে গড়ে তোলার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে আন্দোলনে আহতদের সব ধরনের ব্যয়ভার সরকারকে বহন করার আহ্বান জানান। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক বিগত দিনে স্বাস্থ্য খাতের অনিয়মের কথা তুলে ধরেন। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে হাসপাতালের বেডে কাটাচ্ছেন শিক্ষার্থী সহ অনেকে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা সেবার খোঁজ খবর নিতে ছুটে যান সমন্বয়করা। বিকেলে কুর্মিটোলা হাসপাতাল ঘুরে তুলে ধরেন আহতদের সার্বিক পরিস্থিতি। ছাত্র আন্দোলনের এই ব্যানারে এ সময় দেশের চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ জানিয়ে আগামী 90 দিনের মধ্যে জনমুখী স্বাস্থ্য খাত গড়ে তোলার আহ্বান জানান তারা। হাসপাতাল থেকে আহত নিহতদের তথ্য গোপন করা হয়েছে বলেও জানায় সমন্বয়করা। যারা ডিসিজড হয়েছেন তাদের সবার আমরা একটা সংযোগ করার চেষ্টা করেছি এবং তাদের সবার আমরা খোঁজ খবর নিচ্ছি। যতজন সেখানে রোগী থাকা সম্ভব তার চেয়ে ডাবলেরও বেশি রোগী রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া, সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয়। মাফিয়াতান্ত্রিক যে প্রবণতা, স্বৈরতান্ত্রিক যে প্রবণতা, সেটি যদি না থাকে তাহলে 90 দিনের মধ্যে এই স্বাস্থ্য খাতকে ওনারা জনমুখী স্বাস্থ্য খাত হিসেবে আমাদেরকে উপহার দিতে পারবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা জানান, বিগত দিনে রাজনৈতিক আধিপত্যের কারণে স্বাস্থ্য সেবার উন্নয়ন হয়নি। একটা এমআরআই মেশিনের দাম 10 কোটি টাকা হলে সেটা 18 কোটি টাকায় কিনে 1 বছর পরে নষ্ট হয়ে যায়। এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিগত 17 বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্য দিয়ে আসতে হয়েছে। এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন, পরিবর্তন নিশ্চয়ই আসবে। প্রতিটি সরকারি হাসপাতালে অনিয়মের অভিযোগ জানাতে লাল বাক্স খোলা হচ্ছে বলেও জানায় তারা। স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন,
এবং সেই 90 দিনের কাউন্টডাউন আজকে থেকে শুরু হচ্ছে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সেগুলো বলেছি বাট খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলগুলো পাশাপাশি কলেজেও শুরু হয়েছে ক্লাস। এদিকে আজই খুলেছে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। তবে দেশের পরবর্তীতে পরিস্থিতি ও প্রশাসনিক শূন্যতায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এছাড়া ছাত্র রাজনীতি নিষিদ্ধ সহ শিক্ষার্থীদের নানান দাবি এবং নতুন উপাচার্য ও উপ উপাচার্য কারা হচ্ছেন তা নিয়েও ছাত্র শিক্ষকদের মাঝে রয়েছে নানা সংশয়। গত 15 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আজ থেকে বিশ্ববিদ্যালয় সহ মন্ত্রণালয়ের অধীনে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানানো হয়। এর আগে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলনের কারণে গত 1 জুলাই থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে যায়। আর কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে কার্যত অচল হয়ে পড়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দেশের মানুষকে পবিত্র হজ ও ওমরা পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসা এই সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা। রাজধানীর পল্টনে এক প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের কাছে হাবের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্র সংগঠনের উপরে আওয়ামী লীগ তকমা লাগানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। খায়রুল ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই একটি কুচক্রী মহল হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় ভুল সংবাদ প্রচার করা হচ্ছে বলেও দাবি তাদের। তোমরা যারা এই শান্তিময় হাবকেও তোমরা ধ্বংস করতে চাও, আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে কঠিন প্রতিরোধ গড়ে তুলব। হাবের প্রতিবাদী সভায় নেতারা বলেন, একটি অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও হাবকে বারবার স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দালাল বলা হচ্ছে। যাদেরকে ভাই বলে পরিচয় দেওয়ার কথা ছিল তারা আমাদের উপরে নতুন করে জায়গা বসলো, যে এখন আমাদেরকে তারা ধাক্কাইয়া ওলামা লীগে পাঠায় দেয়। সাবধান, আমাদেরকে ওলামা লীগ বলে নিজেদেরকে ঢাকবার চেষ্টা করবেন না। আপনাদের পরিচয় জাতি জানে এবং আমরা আবার প্রয়োজন হলে নতুন করে জাতিকে জানাবো। আমাদের আখেরাত আছে, শুধু দুনিয়ায় আমরা পেয়ে পারবো তা না, এখান থেকে যদি কোনো কিছু হয় আমি সবসময় মনে করি যদি কারোর টাকা আমি মারি একজনের কাছে জবাব দিই, আর যদি আমরা হাবের টাকা মারি তো 1200 এজেন্সির কাছে আমি দায়ী থাকবো। ফ্যাসিবাদ সরকারের অত্যাচার কাটিয়ে দেশ যখন নতুন করে যাত্রা শুরু করেছে, তখন একটি চক্র হাবকে কলঙ্কিত করার জন্য উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ নেতাদের। এখানে অনেক পত্রিকার সিনিয়র সাংবাদিক আছেন, আপনারা বলেন হাব অফিসে কোনোদিন আপনারা সিগারেট খেতে দেখছেন কিনা? আপনারা বলেন, সাংবাদিক ভাইরা বলেন, দেখছেন? দেখিনি। কেমন জঘন্য মিথ্যাচার বুঝেন? তারা এই মিথ্যাচারে এখন কেন নামছে, কলস কেন পাল্টাইছে? তারা বারবার চেষ্টা করেছে নির্বাচনে আমাদেরকে, আমাদের এই প্যানেলটাকে পরাজিত করার জন্য। সত্য, ন্যায় এবং সঠিক তথ্যবহুল সঠিক নিউজগুলো প্রচার করে আমাদের হাবের যে অর্জিত মর্যাদা আছে এই মর্যাদা রক্ষা করবেন। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ভরা মৌসুমেও বরিশালের নদ নদীতে দেখা মিলছে না রূপালী ইলিশের। মাছ না পেয়ে শূন্য হাতে ফিরছেন জেলেরা। স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা বলছেন, আগের বছরগুলোতে মৌসুমের এই সময় প্রতিদিন মোকামগুলোতে কয়েক হাজার মন ইলিশ মাছের দেখা মিললেও এবারের মৌসুমে আসছে 50 মনের মতো, ফলে দামও অনেক বেশি। বরিশালে মান ভেদে 1 কেজি ওজনের ইলিশ মন প্রতি বিক্রি হচ্ছে 60 থেকে 65 হাজার টাকা দরে, আর 1200 থেকে 1400 গ্রাম ওজনের ইলিশ প্রতি মন বিক্রি 70 হাজার টাকায়। তবে মৎস্য বিভাগ জানিয়েছে, শিগগিরই এই হতাশা কেটে যাবে, জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। জীবন মৃত্যুর দোলাচলে কেটেছে প্রতিটি ক্ষণ। 1 দশক পর দেশে ফিরে গুম হওয়ার দুঃসংস্কৃতির বর্ণনা দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। নারায়ণগঞ্জে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ ও শামীম ওসমান সহ 48 জনের বিরুদ্ধে খুনের মামলা। পালানোর সময় সাবেক সচিব শাহ কামাল গ্রেপ্তার।
দ্রুত জামায়াত ইসলামীকে নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিলের দাবি ডাক্তার শফিকুর রহমানের। নির্বাচনের প্রস্তুতি থাকলেও অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে দলটি। এবং দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে পুরোদমে ক্লাস শুরু, খুলেছে কলেজ ও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। দর্শক, একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।